আমাকে 40 দিন গুম করে রাখা হয়েছিল। অথচ এই বাংলার জমিনে অথবা পৃথিবীর কোনো রাষ্ট্রে কোনো সাংবিধানিক বৈধতা নেই। কোনো ব্যক্তিকে হাজারো অপরাধী হলো তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে তাকে তার পরিবারকে না জানিয়ে বিচার বহির্ভূতভাবে তাকে গুমখানায় চোখ বেঁধে আটকে রেখে হাত পা ঝুলিয়ে রেখে বিদ্যুতের শর্ট দিয়ে হাত প্লাস দিয়ে নখ দিয়ে উঠিয়ে সুই ছিদ্র করে আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে ইলেকট্রিক চেয়ারের মধ্যে অন্ধকার কুটিরে ইলেকট্রিক চেয়ারের মধ্যে বসিয়ে প্রস্রাব করে ইলেকট্রিকের মধ্যে শক দিয়ে এইভাবে বিভিন্নভাবে মানসিক টর্চার করতে করতে মানুষের জীবনকে বিপন্ন করে দেওয়া, মানবতার চরম বর্বর ইতিহাস রচনা করা এমন এমন ঘটনা বাংলাদেশে যাদেরকে গুম করা হয়েছে তাদের সাথে হচ্ছে, প্রতিনিয়ত হয়েছে। অসংখ্য শত শত হাজার হাজার মানুষের সাথে এমন ঘটনা হয়েছে যা দেশের মানুষ জানে না। আমি সেই পুরনো ইতিহাস তুলে ধরতাম। সম্মানিত দিনী ভাই, আমাকে 40 দিন আটকে রেখেছে। সেখানে চিন্তা করা যায় 36টা দিন লাগাতার আমাকে ঘুমাতে দেয় নাই। আমার মাথার মধ্যে বেঁধে রাখা হয়েছিল শক্ত করে। আজও পর্যন্ত আমার সেই মাথা ব্যথা আমার থেকে দূর হয় নাই। আমার জীবনটাকে বিপন্ন করে দেওয়া হয়েছে, আমার জীবনটাকে তছনছ করে দেওয়া হয়েছে। আমাকে তিনবার ক্রস ফায়ার দেওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়া হয়েছে। আমাকে এমন অত্যাচার করা হয়েছে, আমাকে এমন অত্যাচার করা হয়েছে, যখন আমার এই কথাগুলো মনে হয় আমার অন্তর ছেড়ে চৌচির হয়ে যায়। সেজন্য আমি গুমখানায় থেকে প্রতিজ্ঞা করেছিলাম, আমি জেলখানায় আবদ্ধ থাকা অবস্থায় প্রতিজ্ঞা করেছিলাম, যদি আল্লাহ তুমি আমাকে মুক্তির ব্যবস্থা করে দাও, আজকে যে দেশে যে জুলুম চলছে সেই জুলুমের বিরুদ্ধে আমি জাতিকে নিয়ে দেশের জনগণকে নিয়ে জালেমদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলে এই জালেমদের পতন করবই ইনশাআল্লাহ। এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ যে জালেমরা এদেশের মানুষকে এভাবে জুলুম করছে তুমি তাদেরকে নমরুদ ফেরানোর চেয়ে নিকৃষ্ট ভয়াবহ পরিণতি তুমি তাদের করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমাদের দোয়া কবুল করেছে, তিনি জালেমের কবর রচনা করেছে। সম্মানিত দিনী ভাই, আমি আজকে আমাদের বৈষম্য বিরোধী কারামুক্তি আন্দোলনের 6 দফা তুলে ধরব। 6 দফার আগে কারাগারের ভিতরে কি ঘটনা ঘটে 2 মিনিটে অল্প সংক্ষিপ্তভাবে সেটা বলে তারপরে আমি আমার 6 দফায় যাচ্ছি। 1 নম্বর কথা হলো, সরকারের অভিযোগ ছিল এদেশে আছে নাটক হয়, সংগঠন আছে। আমি স্পষ্টভাবে বলি এদেশে কোনো এবং কোনো সংগঠন নাই। কেন এই কথা বললি? আমার এই কথার যৌক্তিকতা হলো, আমরা জানি গত 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে যখন, তখন এই দেশের জালেম পুলিশ বাহিনী তারা প্রত্যেকে জীবন বাঁচানোর জন্য নিজ নিজ অস্ত্রশস্ত্র ফেলে রেখে তারা তাদের থানাগুলো ফেলে রেখে তারা পলায়ন করেছে। তারপর এদেশের জনসাধারণ তাদের অস্ত্রগুলো সংগ্রহ করে সরকারের কাছে পুনরায় হস্তান্তর করেছে। এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে যায়, যদি এই দেশে কোনো জঙ্গি থাকতো কিংবা জঙ্গি সংগঠন থাকতো তাহলে এই অস্ত্রগুলো সরকারের কাছে ফেরত যেত না, বরং জঙ্গিরা তা গ্রহণ করে পরবর্তী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করত। অতএব এই ঘটনা জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে, এই দেশে কোনো জঙ্গি নাই, জঙ্গি সংগঠন নাই। আর সাথে সাথে আরেকটা বিষয় স্পষ্ট হয়েছে, শেখ হাসিনা খুনি সরকার এতদিন যে জঙ্গি নাটক করেছে এই নাটক ছিল সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন এবং মিথ্যা। কারণ হলো আমেরিকা সহ, কারণ হলো বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের কাছে সে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য জঙ্গি নাটক করেছিল, যাতে করে বিশ্ব মিডিয়া মনে করে সে জঙ্গিবাদ দমনে খুবই গুরুত্বপূর্ণ কাজ করছে। এই কথার ভিত্তিতে এই মানসিকতায় সে নিরীহ আলেমদেরকে হত্যা করে, নিরীহ আলেমদেরকে গুম করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে দীর্ঘদিন যাবৎ আবদ্ধ করে রেখেছে। আদালত কর্তৃক অনেক বৈষম্য আছে, সাধারণ সকল মামলার ক্ষেত্রে এমনকি হত্যা মামলার ক্ষেত্রেও আদালত জামিন দিয়ে থাকে। আফসোস, শেখ হাসিনার করা মিথ্যা মামলায় আদালতে গেলে এই সকল মামলার জামিন আদালত দিতে চায় না। সম্পূর্ণ এই সকল বন্দীদের পরিবারের সাথে সম্পূর্ণ বৈষম্যমূলক আচরণ করেছে। সম্মানিত দেশবাসী, তো জঙ্গি নাটকের কথা আপনারা শুনলেন। কারাগারের ভিতরে যে অসুবিধাগুলো করা হয়, কারাগারের ভিতরে অনিয়ম ও দুর্নীতি ভরপুর রয়েছে। প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা ডেপুটি জেলার, প্রত্যেকটা সুপার, প্রত্যেকটা সুবেদার টাকায় লাল হয়ে যায় আসামিদের টাকায়। আসামিদের কাছ থেকে জোর করে, কৌশলে, অন্যায় করে, অবিচার করে তারা টাকা সংগ্রহ করে। এবং
এবং এমন জুলুম নির্যাতন করে সাধারণ বন্দীদেরকে জুলুম নির্যাতন বন্দী করে। তাছাড়া সাধারণ বন্দীদের সাথে উলামায়ে কেরামের বৈষম্য করা হয়। সাধারণ বন্দীদেরকে যে সকল অধিকার দেওয়া হয়, মাঠে ঘোরাফেরা করতে পারে, খেলাধুলা করতে পারে, পত্রিকা পড়তে পারে, সংবাদ মাধ্যম দেখতে পারে, খেলাধুলা করতে পারে, বিনোদন করতে পারে ইত্যাদি করার মাধ্যমে তারা মানসিক প্রশান্তি পায়, বই পুস্তক পড়তে পারে। কিন্তু জঙ্গি টিক দিয়ে যাদেরকে বন্দী করা হয়েছে তাদের জন্য এই ধরনের কোনো অধিকার থাকে না, তাদেরকে এগুলো থেকে বঞ্চিত করা হয়। তারপরে কথা হলো পরিবারের লোকদের সাথে সাক্ষাৎ করতে দেয় না, পরিবারের লোকদের সাথে ফোনে কথা বলতে দেয় না। কতদিন আগে কে বা কারা কোর্ট থেকে 2 জন পালিয়ে গেলে সারা দেশের সকল মুজাহিদ, সকল এরকম উলামায়ে কেরাম, নিরহ মাজলুম আলেমদেরকে কারাগারে নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। হাজিরার নামে প্রতিনিয়ত তাদেরকে টর্চার করা হয়, মানসিক যন্ত্রণা দেওয়া হয়। সম্মানিত দেশবাসী, এই পর্যায়ে আমি আপনাদের সামনে আমাদের আহ্বান করা আহত 6 দফা দাবি তুলে ধরছি। 1 নম্বর দফা, আওয়ামী দুঃশাসনে আটককৃত সকল নিরপরাধ মাজলুম কারাবন্দীদেরকে দ্রুত মুক্তি দিতে হবে। আবার বলছি, আওয়ামী দুঃশাসনে আটককৃত সকল নিরপরাধ মাজলুম কারাবন্দীদেরকে দ্রুত মুক্তি দিতে হবে। বিশেষ করে এ দেশের আপামর জনতার রাহবার, আধ্যাত্মিক রাহবার, বিশিষ্ট বুজুর্গ শাইখুল হাদিস আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহকে 5 বছরে তার শাস্তি হয়েছিল। 5 বছরে কারাবরণ করার পরও তাকে মুক্ত না করে আজকে দীর্ঘ 12 বছর যাবৎ কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। আমরা অনতিবিলম্বে শাইখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানের মুক্তি চাই। অনতিবিলম্বে জসিমউদ্দিন রহমানের মুক্তি চাই, দিতে হবে। 2 নম্বর দফা, আদালত কর্তৃক জামিন ও বিচারের ক্ষেত্রে দল, মত, বর্ণ, ধর্ম নির্বিশেষে, দলীয় নির্দলীয় নির্বিশেষে সকল বন্দীদের ক্ষেত্রে বৈষম্যহীন আচরণ করতে হবে। আমরা দেখি যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত, জামাতের রাজনীতির সাথে জড়িত, রাম বাম রাজনীতির সাথে জড়িত, তাদেরকে ইতিমধ্যে কয়েকদিনের মধ্যে হাজার হাজার বন্দীকে আদালত জামিন দিয়েছে। অথচ নিরীহ মাজলুম আলেমদেরকে, যারা উম্মতের রাহবার, তাদের জন্য আমরা বছরের পর বছর কারাগারের বারান্দায় ঘুরেছি, হেঁটেছি, পরিবারের লোকেরা হয়রানির শিকার হয়েছে, তবুও আদালত তাদেরকে বন্দী মুক্ত করে নাই। আদালত তাদের জামিনের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করেছে। অতএব আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সকলের ক্ষেত্রে, জামিনের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য বৈষম্যহীন আচরণ করতে হবে। আদালত যদি জামিন দেওয়ার ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করে, তবে আদালতের বিরুদ্ধে গণজোয়ার তৈরি হতে পারে। আমাদের 3 নম্বর দফা, আওয়ামী সরকার কর্তৃক সকল মিথ্যা মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। সে যত মিথ্যা মামলা দিয়েছে সকল মিথ্যা মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে। বিশেষ করে ধার্মিক মুসলিমদের উপর উদ্দেশ্যমূলকভাবে চাপিয়ে দেওয়া মামলাগুলো নিষ্পত্তি করতে হবে। অত্যন্ত দুঃখজনক কথা, আমার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। সে বলেছে, ভাই, আওয়ামী সরকারের আমলে আমরা মসজিদে গিয়ে নামাজ পড়তে ভয় পাইতাম, আমরা তাবলিগে যেতে ভয় পাইতাম, আমরা দাড়ি রাখতে ভয় পাইতাম, আমাদের কাছে কোরআনের অনুবাদ রাখতে ভয় পাইতাম, আমাদের কাছে হাদিসে বই রাখতে ভয় পাইতাম। কখন জানি এই হলের মধ্যে আমাকে শিবির টেক দিয়ে আমার হাত পা ভেঙে চুরমার করে দেওয়া হয়। সেজন্য ইচ্ছা করে আমরা এগুলো খুব চুরি করে লুকোলিকে করতে হয়। তাছাড়া আমরা দেখেছি আমাদের ভাই আবরার ফাহাদকে কিভাবে হত্যা করা হয়েছে। তার কোনো অপরাধ ছিল না, সে শুধু নামাজ কালাম পড়ার কারণে তাকে হত্যা করা হয়েছে। আমাদের 4 নম্বর দফা, কারাগারে বন্দী দশায় সকল বন্দীদের জন্য বৈষম্যহীনভাবে মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। বন্দী দশায় প্রত্যেক বন্দীকে মাসে অন্তত একবার হলেও তার জীবন সঙ্গিনীর সাথে কমপক্ষে 3 ঘন্টা সময় নিরাপত্তার সাথে একান্ত সময় কাটানোর সুযোগ করে দিতে হবে, যা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আছে। এই কথার যৌক্তিকতা হলো, আমি অপরাধ করলে আমাকে কারাগারে বন্দী করবেন, আপত্তি নাই। আমার স্ত্রী কি অপরাধ করেছে, তার মানবিক অধিকার, তার মৌলিক অধিকার, জৈবিক চাহিদা পূরণ করবে তার স্বামী থেকে, কেন তাকে সে শাস্তি দেওয়া হচ্ছে? তারপরে কথা হলো আমাদের 5ম দফা,
2013 সালের হেফাজত ও 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। 6 নম্বর দফা, কোনো ধরনের অপরাধীকে রাষ্ট্র কর্তৃক গুম অথবা ক্রসফায়ার দেওয়া যাবে না। বিগত দিনে যারা গুম ও ক্রসফায়ারের সাথে জড়িত ছিল যে সকল অফিসার, তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। এই ঘটনার সাথে যে সকল মন্ত্রীরা এমপিরা জড়িত তাদেরও বিচারের আওতায় আনতে হবে। তাছাড়া দেশের সকল গুমখানা বা আয়নাঘরগুলো খুঁজে বের করে প্রকাশ্যে ধ্বংস করতে হবে। যাদেরকে গুম করা হয়েছিল তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। তাছাড়া হাসিনা পতনের পরের দিন সকালে কাশেমপুর কারাগারে সুব্রত বালা কর্তৃক যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে সেজন্য তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং নিহতদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। সম্মানিত দেশবাসী, আজকে আমরা এই কর্মসূচি পালন করছি। এই কর্মসূচির মাধ্যমে আমরা দেশের জনতা ও সরকারের সকল পর্যায়ের লোকদেরকে জানিয়ে দিতে চাই, বিশেষ করে ছাত্র ও জনতার আন্দোলনে যে সকল সমন্বয়ক ভাইয়েরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তাদেরকে স্মরণ করে দিতে চাই। আমরা আপনাদের কাছে 6 দফা রাখলাম, আশা করছি সরকার এই 6 দফা অনতিবিলম্বে বাস্তবায়ন করবে। সর্বশেষ কথা হলো, যদি এই 6 দফা বাস্তবায়ন না করা হয় তাহলে ইনশাআল্লাহ আমরা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আমাদের আন্দোলনের তীব্রতা সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে বাধ্য হব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কোনো এখানে ভাষণ দিতে আসিনি, আমি কোনো রাজনৈতিক দলের কর্মীও নই। আমি নতুন প্রজন্মের স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক মুসলিম বাঙালি হিসেবে কথা বলতে এসেছি। গতকালকে আমি রাজু ভাস্কর্যের সামনে ছিলাম, সেখানে দেখলাম কিছু মিডিয়াতে প্রচার করা হচ্ছে তোমার আমার কোনো পরিচয় নাই বাঙালি ছাড়া। আরে ভাই, আমি তো বাঙালি, তুমিও বাঙালি, এটা তো বলার কিছু নাই। এটা হচ্ছে একটা স্লো পয়জন। ভবিষ্যতে ফর্মে আপনি বাঙালি ছাড়া মুসলমান, হিন্দু, খ্রিস্টান লেখার জায়গা পাবেন না, সেই পায় তারা। আমি মুসলিম বাঙালি, আপনি হিন্দু বাঙালি, উনি খ্রিস্টান বাঙালি, আরেকজন বৌদ্ধ বাঙালি, এইভাবে আমাদের পরিচয় দিতে হবে। আমরা সবাই মিলেমিশে দেশে থাকব। আচ্ছা, এবার আসি আমার কথায়। এই ছাত্র আন্দোলনে আমি নিজে একজন ছাত্র, একজন ব্যবসায়ী, একজন পিতা। আমার বয়স 30, আমি 20 বছর বয়সে বিয়ে করেছি, আমার 4টি সন্তান রয়েছে। আমার নাম আহমেদ আব্দুল্লাহ, আমার শহীদ ভাইয়ের নাম হচ্ছে ইব্রাহিম। তারা ছিল যমজ 2 ভাই, একজনের নাম ইব্রাহিম, একজনের নাম আব্দুর রহমান, ঠিক মুগ্ধ আর স্নিগ্ধর মতো। তো আমার ভাইকে একদিন আমার এলাকায় ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় কে বা কাহারা গুম করে উঠিয়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তাকে আমরা অনেক খোঁজাখুঁজি করি, নিউজ চ্যানেল, পত্রিকা, এমন কিছু বাদ যায়নি যেখানে আমরা তার সংবাদ প্রচার না করেছি। কিন্তু 2টি মাস আমাদের জীবনের উপর দিয়ে 200 বছরের চেয়েও বেশি গিয়েছে। আমি আর আমার বৃদ্ধ বাবা এখানেই আছে, আমি তাকে পরিচয় করিয়ে দিব। আমরা হন্য হয়ে আমার ভাইকে খুঁজলাম, পেলাম না। 2 মাস পর পেলাম কোথায়? সিটিটিসির ওয়েবসাইটে বেওয়ারিশ লাশ হিসেবে গাজীপুরে পাতার টেকে তাকে জঙ্গি বলে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে। এভিডেন্স কি? মামলার এজাহারে লেখা ছিল জঙ্গি সন্দেহে তাদেরকে মারা হয়েছে। অথচ আমরা তো পড়াশোনা করেছি, আমরা জানি ইন্টারন্যাশনাল আইনে পৃথিবীর কোথাও এটা বলা যায় না ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি। এটার অর্থ হচ্ছে যে পর্যন্ত আপনি তাকে গিল্টি প্রমাণ না করতে পারবেন সে ইনোসেন্ট। তাহলে আমার ভাইকে বিচার বহির্ভূত হত্যা কেন করা হলো? এইরকম হত্যার শিকার একমাত্র আমার ভাই না, এরকম হত্যার শিকার অনেক ভাই, হাজারো ভাই। আপনারা কল্পনা করতে পারবেন না তারা কত মানুষকে হত্যা করেছে।
এই হাসিনা রেসিস্ট সরকার তার রেজিমে কয়েকটি ডায়লগ সাজিয়েছিল। তার ভেতর একটি হচ্ছে স্বাধীনতার পরাশক্তি, হাস্যকর। একটি ছিল মুজিবীয় চেতনা, হাস্যকর। একটি ছিল উন্নয়ন 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 উন্নয়ন, এটা হাস্যকর। আর একটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর, জঙ্গিবাদ। আজকে দেশ স্বাধীন হওয়ার পরেও সবগুলো তার ন্যারেটিভ নিয়ে কথা হলেও জঙ্গিবাদ নিয়ে কথা বলতে সবাই ভয় পায়। কেন? জঙ্গিবাদ একটি নাটক, জঙ্গিবাদ কিচ্ছু নাই। যে দেশে দাড়ি টুপি রাখলে জঙ্গি বলা হয়, কিসের জঙ্গি? তাহলে আমরা সবাই জঙ্গি। যে দেশে ইসলামিক বই পাওয়া গেলে জঙ্গি। আমার ভাই বেশি ধার্মিক ছিল, সে দাউদ আলাইহিস সালামের রোজা পালন করত, একদিন করত একদিন ছাড়তো, একদিন করতো একদিন ছাড়তো। আমার ভাই প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তো, 3টা বাজে উঠলে তার কান্নার শব্দে আমরা উঠতাম। এটাই কি আমার ভাইয়ের অপরাধ ছিল? তারা আমার ভাইকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। আমরা চাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা রাজপথে ছিলাম, আমি ছিলাম, আপনারা কে কোথায় ছিলেন জানি না। মাদ্রাসার ছাত্ররা অবদান অনেক ছিল। এই দেশ আমরা সবাই মিলে স্বাধীন করেছি। এই দেশ স্বাধীন করার পিছনে একটি বড় উদ্দেশ্য ছিল বাক স্বাধীনতা এবং বৈষম্য দূর করার স্বাধীনতা। এই বাক স্বাধীনতার কারণে আজকে আমরা এখানে 8 বছর পর কথা বলতে পারছি। আমার ভাই 2016 সালে হত্যা হয়েছে, আজকে 2024 সাল। 8 বছর তাকে লুকিয়ে রেখেছিলাম। কেন লুকিয়ে রেখেছিলাম? যাতে আজকে আমরা কথা বলতে পারি। যদি লুকিয়ে না রাখতাম তাহলে আমাদেরও তারা বাঁচিয়ে রাখতো না। আমি আমার কথা শেষ করার আগে আমার ভাইয়ের ছবি এবং আমার ভাইয়ের যে টুইন ছোট ভাই, ও একটা ছোট্ট পোস্ট লিখেছে, এটা পড়ে শুনিয়ে শেষ করে দিব। এই যে আমার ছোট ভাইয়ের ছবি, এটা আমি সাংবাদিকদের কাছে দিয়ে দিব, আপনারা প্রচার করবেন। আমরা অলরেডি ফেসবুকে আমার আইডিতে প্রচার করেছি, দেখে নেবেন। এবার আমি আমার ইব্রাহিমের যমজ ভাই আব্দুর রহমানের পোস্টটি শুনিয়ে আমি আমার কথা শেষ করব। আপনারা এই পোস্টের সময় কেউ কোনো কথা বলবেন না, শুধু শুনবেন। একটু নিচে নামান। নাম না জানা আরেক মুগ্ধের করুণ কাহিনী। সময়টা ছিল 1997 সালের মার্চ মাস। তখন এক ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করে 2 যমজ ছেলে, ইব্রাহিম ও আব্দুর রহমান। বংশে এই প্রথম যমজ ছেলে। খুশির কি কোনো সীমা থাকে? ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করায় পিতার ইচ্ছা 2 ছেলেকেই দ্বীনের দায়ী বানাবে। যেই কথা সেই কাজ। বাল্যকাল থেকেই মক্তব মাদ্রাসায় পড়ালেখা শুরু। অতি চঞ্চল 2 ভাইয়ের প্রতিভা তুলে ধরতে ভর্তি করানো হলো ইসলামী সাংস্কৃতিক সংগঠনের সাথে। শিক্ষণীয় অভিনয় আর গান গাইতে পারত এই 2 ভাই। যমজ 2 ভাইয়ের দুষ্টুমিতে কি যে বিনোদন পেত সবাই, ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু কেউ কি জানতো খুব শীঘ্রই এই সুন্দর দিনগুলো শেষ হতে চলেছে? বলছিলাম আমারই যমজ ভাই ইব্রাহিমের কথা। 2016 সাল আমাদের পরিবারের জন্য একটি ভয়ানক বছর। এমন বছর আর কারো জীবনে না আসুক। ঘটনার শুরু 8ই আগস্ট। হলি আর্টিজানের পর তৎকালীন সরকারের জঙ্গি নাটক শুরু। ঠিক তখনই ইব্রাহিম একদিন ফজরের নামাজে বের হলে আর ঘরে ফিরেনি। অনেক খোঁজ করেও সন্ধান পেলাম না ওর। থানায় জিডি করলাম, পত্রপত্রিকায় প্রচার করলাম, আরও কত চেষ্টা, কিন্তু না, ইব্রাহিমকে খুঁজে পাওয়া গেলই না। ঠিক 2 মাস পর 8ই অক্টোবর জানতে পারলাম গাজীপুরের পাতারটেকে 7 জন জঙ্গি সন্দেহে এনকাউন্টার করেছে পুলিশের সিটিটিসি ইউনিট, কথিত ইউনিট। তৎকালীন গাজীপুর জেলা পুলিশ কমিশনার ছিল কুখ্যাত হারুনুর রশিদ। তখনও আমরা বুঝতে পারিনি কি হতে চলছে আমাদের সাথে। তার 2 দিন পর কথিত সিটিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে বেওয়ারিশ হিসেবে ইব্রাহিমের রক্তাক্ত নিথর দেহ শনাক্ত করি আমি নিজেই। হায় হায়, এ তো দেখি ইব্রাহিম। ও এখানে কি করে গেল? ওর ধার্মিকতাই কি ছিল ওর মূল অপরাধ? চোখে মুখে নেমে এলো আধার। যাকে নিয়ে এত আশা আকাঙ্ক্ষা আমার, এত এত জিজ্ঞাসা মনে, জানতে চাইবো ইব্রাহিম এতদিন কই ছিলি রে ভাই? তোকে ছাড়া তো কুরবানি ঈদ করলাম ভাই, এই প্রথম তোকে ছাড়া ঈদের নামাজ পড়তে গেলাম রে ভাই। একা একা আর ভালো লাগে না জানিস। আরও
ধুর, তোকে তো বলাই হলো না, তোকে অনেক ভালোবাসি ভাই। ছোটবেলায় অনেক মেরেছি তোকে। যদি জানতাম যে তোর হায়াতে তো অল্প, অল্লহি তোর মার খেলেও তোর জবাবে তোর গায়ে হাত তুলতাম না ভাই। জীবনের 19টি বছর তোর সাথে কাটালাম, জানি না কতদিন এই ব্যথা নিয়েই বেঁচে থাকবো। তবে জানিস, তোর জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন তোকে শহীদি মর্যাদা দেন। এতদিন তোকে লুকিয়ে রেখেছিলাম, কারণ যদি আমি সব প্রকাশ করি তাহলে আজকে এসব প্রকাশ করার জন্য আমাকেও তারা ছাড়তো না। এই দেশে ইসলামী বই কারো কাছে পাওয়া গেলে জঙ্গি, এদেশে দাড়ি টুপি মানে জঙ্গি, এদেশে বেশি ধার্মিকতা মানেই জঙ্গি। আমাদের এই ভুল কবে ভাঙবে? জালিমের বিচার দুনিয়াতে হয় একবার, আর চূড়ান্ত বিচার হবে কাল কিয়ামতে ইনশাআল্লাহ।